আপনাদের একটা কথা বলে রাখি, এই চাপ কাটার মেশিনটা যখন প্রথম বের হয়েছিল 2020 সালে, এই মেশিনটা কিন্তু তখনকার আপডেট। এবং এই মেশিনটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মেশিনের ভিতরে 4টা ব্লেড আছে। আমরা নর্মালি যে অন্যান্য ঘাস কাটা ব্লেডগুলো দেখি তার তুলনায় এই ব্লেডগুলো একটু আলাদা, অর্থাৎ যে গোল মেশিনগুলো আছে গোল চাকার মতো ওইগুলোর থেকে এগুলো একটু আলাদা, এবং এগুলো দিয়ে আপনারা খুব দ্রুত ঘাস কাটতে পারবেন। এই মেশিনে কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে গিয়ে ঘাসগুলো প্রপারলি আপনার মানে জিরো সাইজের হয় না। এটা নিয়ে একটা বিষয় জানলে অনেকে অবাক হবেন যে আমি কখনোই 15+ বা দেখা যায় যে 20+ এই ধরনের দুধের গাভীগুলো লালন পালন করি না। কারণ হচ্ছে কি, আপনারা যারা বড় রকমের গাভী লালন পালন করেন তারা অবশ্যই অনেকে জানতে পারবেন যে বেশি দুধের গাভীগুলাই সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে। তার ভিতর প্রধানত হচ্ছে গিয়ে বেশি দুধের গাভীগুলো হচ্ছে গিয়ে ম্যাস্টেটেড হয়ে থাকে, এটা হচ্ছে গিয়ে প্রধান একটা লক্ষণ। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বেশি দুধের গাভী যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে বীজ কনসেপ্ট করতে আপনার সমস্যা হয় আর কি, যার জন্য বছরে বছরে বাচ্চা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীগুলো থেকে আমরা প্রতি বছর প্রতিনিয়ত একটা করে বাচ্চা পেয়ে থাকি। এর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মেয়েদেরকে 5 কেজি ঘাস দেয়। কালো যে বালতিটা আছে এই বালতিটা 5.5 কেজি ঘাস ধরে, এবং যে লাল বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটা 4.5 কেজি ঘাস ধরে। এবং আমি আমার গাভীগুলোকে প্রতিনিয়ত খাবারটা মেপে দেই। কেন মেপে দেই তার কারণটাও আস্তে আস্তে আপনাদের পরবর্তী আরেকটা ভিডিওতে বলে দেবো। আলহামদুলিল্লাহ গাভীগুলা কি সুন্দর করে খুব চমৎকারভাবে ঘাসগুলা খাচ্ছে, এবং এদের খাওয়া দেখলে মনে হয় যে আসলে এরা এক প্রকারের বিরিয়ানি খাচ্ছে। মূলত এই ঘাসগুলো যখন আপনারা না কেটে একদম আস্তে আস্তেভাবে দেবেন সেই তখন কিন্তু ঘাসগুলো অপচয় করবে। এবং গাভীর যে অভ্যাসটা সেটা হচ্ছে কি সামান্য পরিমাণ ঘাস কামড় দিয়ে টেনে পিছনের দিকে টান দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘাসগুলো নিচে পড়ে যায়, এবং যখন ঘাসগুলো পাড়া দেয় তখন কিন্তু ঘাসগুলো খায় না। আসসালামু আলাইকুম। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে গরু ছাগলের ঘাস কাটার জন্য একটা চাপ কাটার মেশিন নিয়ে আসলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এই কয়টা গরু ছাগলের জন্য আপনি এই মেশিন কিনলেন কেন বা ক্রয় করলেন কেন? আপনাদের যাদের 2-4টা বা 5টা গরু আছে বা দেখা যায় যে 15-20টা ছাগল আছে তাদের জন্য এরকম একটা মেশিন অপরিহার্য বলতে কি এই মেশিনের সুবিধা অসুবিধাগুলো কি সেটা আমি পরে তুলে ধরছি। প্রথমত হচ্ছে এই মেশিনটা আমার না, এই মেশিনটা হচ্ছে আমার এক ছোট চাচার। তো উনি যে কোনো কারণবশত হচ্ছে কি ওনার খামারটা বন্ধ করে দিচ্ছে। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এই চাপ কাটার মেশিনটা যখন প্রথম বের হয়েছিল 2020 সালে, এই মেশিনটা কিন্তু তখনকার আপডেট। এবং এই মেশিনটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মেশিনের ভিতরে 4টা ব্লেড আছে। আমরা নর্মালি যে অন্যান্য ঘাস কাটা ব্লেডগুলো দেখি তার তুলনায় এই ব্লেডগুলো একটু আলাদা, অর্থাৎ যে গোল মেশিনগুলো আছে গোল চাকার মতো ওইগুলোর থেকে এগুলো একটু আলাদা, এবং এগুলো দিয়ে আপনারা খুব দ্রুত ঘাস কাটতে পারবেন। এই মেশিনে কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে গিয়ে ঘাসগুলো প্রপারলি আপনার মানে জিরো সাইজের হয় না, এটা নির্দিষ্ট একটা সাইজ হয়। এবং বর্তমান যেই মেশিনগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ার সিস্টেম, এগুলো বড় ছোট করা যায়। তো ঘাস কাটা মেশিন যে ঘাসগুলো আছে ঘাসগুলো কাটার পরে আমি সোজা চলে আসলাম আমার ফার্মে, এবং এই ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ফার্মে যে গাভীগুলো আছে এখন বর্তমানে কোনো গাভী 15+ দুধের নিচে নেই। এবং আপনারা একটা বিষয় জানলে অনেকে অবাক হবেন যে আমি কখনোই 15+ বা দেখা যায় যে 20+ এই ধরনের দুধের গাভীগুলো লালন পালন করি না। কারণ হচ্ছে কি, আপনারা যারা বড় রকমের গাভী লালন পালন করেন তারা অবশ্যই অনেকে জানতে পারবেন যে বেশি দুধের গাভীগুলাই সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে। তার ভিতর প্রধানত হচ্ছে গিয়ে বেশি দুধের গাভীগুলো হচ্ছে গিয়ে ম্যাস্টেটেড হয়ে থাকে, এটা হচ্ছে গিয়ে প্রধান একটা লক্ষণ। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বেশি দুধের গাভী যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে বীজ কনসেপ্ট করতে আপনার সমস্যা হয় আর কি, যার জন্য বছরে বছরে বাচ্চা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীগুলো থেকে আমরা প্রতি বছর প্রতিনিয়ত একটা করে বাচ্চা পেয়ে থাকি। এর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং এই বছর আমি এই গাভীর এটার যে গাভী আছে এই গাভীগুলো থেকে আমি একটা বাচ্চা বিক্রি করছি, এবং আপনারা সামনে যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার পরের বাচ্চা, এবং এই বাচ্চাটা রেখেও এর মা কিন্তু 6 মাসের গাভীন। এরপরে হচ্ছে গিয়ে আমি আমার যে ছাগলগুলো আছে ছাগলগুলোকে যেহেতু দুপুরের সময় সেহেতু আমি হচ্ছে গিয়ে ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করতেছি আর কি, মানে ফ্রেশ পানি আমি প্রতিনিয়তই খাওয়াই। তো আমি পানির সাথে যে উপাদানটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ গমের ভুসি এবং লবণ। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের গাভী পর্যাপ্ত পরিমাণ পানি খেতে চায় না, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে 1 বালতি পানি আছে প্রায় 20 লিটারের উপরে, এই বালতিটা প্রায় 26 লিটারের মতো। এই পানিটা দেখেন তারা কি খুব অনায়াসে এবং খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে কি অভ্যাসের উপরে, আপনারা গাভীকে গরুকে যেভাবে অভ্যাস করবেন সেভাবেই কিন্তু আপনাদের অভ্যাসে পরিণত হবে। এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে গাভী বা দেখা যায় যে আপনার খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওরাও খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আলহামদুলিল্লাহ দেখেন যে গাভীগুলো একদম পানি খেয়ে শেষ করে ফেলছে। এবং আপনারা এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি আমার গাভীকে যে চাপ কাটার মেশিনে যে ঘাসগুলো
কাটছিলাম এই ঘাসগুলো আমি দিব। মানে দুপুরবেলা আমি এদেরকে 5 কেজি ঘাস দিই। কালো যে বালতিটা আছে এই বালতিটা 5.5 কেজি ঘাস ধরে, এবং যে লাল বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটায় 4.5 কেজি ঘাস ধরে। এবং আমি আমার গাভীগুলোকে প্রতিনিয়ত খাবারটা মেপে দিই। কেন মেপে দিই তার কারণটাও আস্তে আস্তে আপনাদের পরবর্তী আরেকটা ভিডিওতে বলে দেব। তো আমি হচ্ছে কি দুপুরবেলা এক বালতি ঘাস দেবো 5.5 কেজি, যেহেতু আমার গাভীগুলোকে প্রতিদিন আমি অ্যাবোভাল প্রায় 30 কেজির মতো ঘাস দিই। সকালে 10 কেজি, বিকালে 10 কেজি, দুপুরে 5 কেজি, এবং রাত্রে দেখা যায় 8টা বা 9টার দিকে 5 কেজি। তো আমি হচ্ছে কি আমার গাভীগুলোকে এই খাবারটা দিয়ে দিলাম, এবং আমাদের যে বাছুরটা আছে এই বাছুরটাকেও দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি এই ঘাসগুলো যখন আপনারা মেশিনে কেটে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু ঘাসগুলো বিন্দু পরিমাণ অপচয় করবে না, এবং ঘাসগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খুব মজা সহকারে খাবে। যদি আমি আপনাদের ভিডিওতে একটু দেখাই সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের ছোটো বাছুর, দেখেন আলহামদুলিল্লাহ গাভীগুলা কি সুন্দর করে খুব চমৎকারভাবে ঘাসগুলা খাচ্ছে, এবং এদের খাওয়া দেখলে মনে হয় যে আসলে এরা এক প্রকারের বিরিয়ানি খাচ্ছে। মূলত এই ঘাসগুলো যখন আপনারা না কেটে একদম আস্তে আস্তেভাবে দেবেন সেই তখন কিন্তু ঘাসগুলো অপচয় করবে, এবং গাভীর যে অভ্যাসটা সেটা হচ্ছে কি সামান্য পরিমাণ ঘাস কামড় দিয়ে টেনে পিছনের দিকে টান দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘাসগুলো নিচে পড়ে যায়, এবং যখন ঘাসগুলো পাড়া দেয় তখন কিন্তু ঘাসগুলো খায় না। গাভীগুলোকে ঘাস দেওয়ার পরে এরপরে আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ছাগলগুলো আছে ছাগলগুলোকে আমরা কাটা ঘাস খাইয়ে থাকি। মূলত এখন যেহেতু বর্ষা সিজনে হচ্ছে কি আমাদের যে অন্যান্য ঘাসগুলো আছে অর্থাৎ মিষ্ট ঘাসগুলো, এই মিষ্ট ঘাসগুলো এই বর্ষার দিনে সংগ্রহ করা কষ্ট হয়ে যায়, যার জন্য হচ্ছে কি আমরা সোফা ঘাসগুলো এবং অন্যান্য যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো চপার মেশিনে কেটে সেই ঘাসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন এই ঘাসগুলো কিন্তু আমাদের ছাগলগুলো খুব আগ্রহ সহকারে এবং খুব তৃপ্তি সহকারে খায়। আলহামদুলিল্লাহ আমাদের খামারে কোরবানির সময় বেশ কিছু ছাগল বিক্রি করা হয়েছে, ধরতে গেলে অর্ধেক ছাগলই বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এখন যে ছাগলগুলো আছে এগুলো বেশিরভাগ ছাগলগুলো বাচ্চা প্রোডাকশনের জন্য, এবং সামান্য কিছু পরিমাণ বাচ্চা এবং কিছু পরিমাণ মেয়ে বাচ্চা ছাগি আছে যেগুলো আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছি। এবং এই ছাগলগুলো অবশ্যই বাজ দেওয়া ছাগল। বাজ দেওয়া বলতে আপনারা যেটা বুঝেন বা যেটা আমি আপনাদের বুঝাই সেটা হচ্ছে গিয়ে খামারের ভিতর সব থেকে ভালো মানের যে বা বেস্ট কোয়ালিটি যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোকেই বোঝায়। তো আমি হচ্ছে গিয়ে যে ঘাসগুলো আছে ঘাসগুলো দুইটা ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে ক্যারেটে, একটা হচ্ছে গিয়ে ডিশে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি গোড়ায় এখন কেন ঘাস দিচ্ছেন না, যেহেতু বাহিরে বৃষ্টির সিজন এবং যে বাহিরে খাবার অংশটায় পানি জমে কেদা বা প্যাকপ্যাকা হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমি এখন বর্তমানে ঘরের ভিতরেই ঘাসগুলো দিচ্ছি, এবং এই ঘাসগুলো এই ছাগলগুলা খুব আগ্রহ সহকারে এবং খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আপনারা যারা ছাগল লালন পালন করে থাকেন তারা অবশ্যই ঘাস দেওয়ার ক্ষেত্রে এই সাবধানতাগুলো অবলম্বন করবেন। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।